মাছ ধরা অতটাও সহজ নয়। মাছেরা ধরা দিতে চাইলেই তো আর ধরা দেয় না। অনেক সময় টোপের লোভ দেখালেও ওরা জলেই খেলে বেড়ায়, ছোঁয়া দেয় না। তবে বুঝি আমাকেই বেশি ধৈর্য ধরতে হবে? ধৈর্য ধরা ব্যর্থ। তেলেনাপোতার মাছেরা ধরা দেয় না। অযথা সময় নষ্ট করে লাভ নেই যদি আপনার কেবলমাত্র উদ্দেশ্য মাছ ধরা হয়ে থাকে। তোমার কাঁধে আমার নিঃশ্বাস, বেঁচে আছি তোমার ভালোবাসা। শনি ও মঙ্গলের মঙ্গলই হবে বোধহয়। যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনে যদি কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছুই জল থেকে টেনে তোলার সৌভাগ্য আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। নমস্কার, আমি সায়ন, আর আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল রাহস্যিক। রাহস্যিকের আজকের নিবেদন বাংলা সাহিত্যের কল্লোল যুগের কৃত্তিবাস ভদ্র নামে পরিচিত প্রেমেন্দ্র মিত্রের কালজয়ী ছোট গল্প তেলেনাপোতা আবিষ্কার। এই গল্পটি কৈশোর মনোভাবাপন্ন ছাত্রছাত্রীদের ওপরে প্রেমের এক নতুন আবেগ সৃষ্টি করে, যেখানে অপেক্ষা, বিরহ এবং প্রতিশ্রুতি ক্রমবর্ধমানভাবে বিদ্যমান। নমস্কার, গল্পের সূত্রধর আমি অনিন্দিতা। শুরু হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার। সন্ধ্যের শহরটা যেন একসাথে ক্লান্ত আর জীবন্ত। একদিকে রাস্তায় লাল সবুজ ট্রাফিক লাইটের ঝিলিক, অন্যদিকে হর্নের শব্দে মিশে যাচ্ছে দোকানের ডাকাডাকি। ফুটপাত জুড়ে ভিড়, কেউ তাড়াহুড়ো করে বাস ধরছে, কেউ চায়ের দোকানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। এই ব্যস্ত শহরের কোলাহল পেরিয়ে সন্ধে নেমেছে। একটি ফ্ল্যাটের ছোট্ট ঘরে 3 চাকরিজীবী ক্লান্ত শরীরে অলস ভঙ্গিতে বসে আছে। একজন সোফায় হেলান দিয়ে মোবাইল স্ক্রল করছে, অন্যজন চেয়ারে আধশোয়া হয়ে চায়ের কাপ হাতে বই পড়ছে, আর তৃতীয়জন জানলার পাশে বসে বাইরে আলো ঝলমল রাস্তাটা ফাঁকা চোখে দেখছে। তাদের মুখে একটাই ছাপ, দিনভর দৌড়ঝাঁপের পর নিস্তব্ধ অলসতা। এই নিস্তব্ধতাটা হঠাৎ ভেঙে গেল মোবাইলের এক নোটিফিকেশনের শব্দে। 2 দিনের ছুটি? আহা, এ তো স্বপ্নের মতো। বলিস কি রে ভাই, কিন্তু হঠাৎ ছুটি কেন দিল অফিস থেকে? আরে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে অফিসের সার্ভার নাকি কাজ করছে না। কী সমস্যা তা খতিয়ে দেখা হবে। আপাতত অফিস 2 দিন ছুটি থাকছে। যাক বাবা, ভালোই হলো। আমাদের মতো কর্পোরেট কর্মচারীদের জীবন ওই কম্পিউটারের সামনে বসেই কেটে যায়। যে কারণেই হোক না কেন 2 দিনের ছুটি তো পাওয়া গেল। উফ, একটু শান্তি পাবো। কথাটা তুই খারাপ বলিসনি, কিন্তু সত্যি বলতে কি বলতো, আমাদের কাছে এই 2 দিনের ছুটি মানে বিছানায় শুয়ে বসে ফোন ঘেঁটে কাটানোর মতো। মাঝে মাঝে কি মনে হয় জানিস, জীবনটা কোনো এক ম্যাট্রিক্সে বাঁধা, শুধু চলছে তো চলছেই, না আছে কোনো উচ্ছ্বাস আর না আছে কোনো আনন্দ। এভাবে চললে কি ভালো লাগে বলতো? বুঝলাম। তবে তোর এই সমস্যার একটা সমাধান আছে আমার কাছে।
কি সমাধানের কথা বলছিস বলতো তুই? তেলেনাপোতা আবিষ্কার। মানে? দেখ, মানেটা খুবই সিম্পল। এই দুদিনের ছুটি আমরা একদম নিরসভাবে কাটাবো না। শহর থেকে কয়েক মাইল দূরে আমার এক পরিচিতের বাড়ি আছে, বুঝলি। জায়গাটা খানিকটা অজপাড়াগা টাইপের, তবে বেশ সুন্দর। আর ধ্রুব, সেখানে কিছু জলাশয়ও আছে, যা তোর মাছ ধরার জন্য একেবারে উপযুক্ত। তাই নাকি? তাহলে তো হয়েই গেল। কাল বিকেলেই আমরা বেরিয়ে পড়ব তেলেনাপোতা আবিষ্কারে। পরের দিন বিকেলে শহরের গরম আর ধুলোকে যেন হালকা করে দিতে হঠাৎ এক ফোঁটা বৃষ্টি নামল। ধ্রুব, চারু আর মণি তিনজনেই একটা করে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়েছে ফ্ল্যাট থেকে। কারো মুখে অন্যদিনের মতো এক রাশ ক্লান্তি আর নেই, বরং আছে এক অচেনা অভিযানের উত্তেজনা। ধ্রুবর হাতে একটি ছোট্ট মাছ ধরার ছিপ, যেন সে আগেই সব ঠিক করে রেখেছে। চারু বারবার মোবাইল চেক করছে, বাসের সময় মিলিয়ে নিচ্ছে। মণি একটু হাসতে হাসতেই বলল, তোরাও দেখবি, শহরের এই ধুলো ধোয়ার বাইরে গিয়ে এক অন্যরকম জগৎ। ওই তেলেনাপোতাই আমাদের সত্যিকারের ছুটি। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই একটা বাস এলো। বাসটার রং অনেক আগেই খসে গিয়েছে, জানালার ফ্রেমে মরছে, কোথাও কাচ নেই। বাসটাকে দেখে ধ্রুবর উঠতে ইচ্ছা করলো না। ইচ্ছা না করাটাই স্বাভাবিক, জিনিসে মানুষে ঠাসাঠাসি এরকম একটা পুরনো বাসে উঠতে কারই বা ইচ্ছা করবে। ভাই, আমি উঠছি না এই বাসে। এই বাসের যে অবস্থার যা ভিড়, এতে উঠলে আমাদের তেলেনাপোতা আবিষ্কারের আগে পুলিশ আমাদের দেহ আবিষ্কার করে ফেলবে। আরে ভাই চিল, আমি অনেকবারই বাসে করে গেছি, আরে কিচ্ছু হবে না, চলে যেত। আর তেলেনাপোতা আবিষ্কারের জন্য এটুকু রিস্ক নেওয়াই যেতে পারে, কি বলিস চারু? এক প্রকার চারু এবং মনির জোড়াজুড়িতেই বাধ্য হয়ে ধ্রুব উঠল বাসে। মানুষে জিনিসে ঠাসাঠাসি বাসটি এগিয়ে চলেছে তেলেনাপোতার উদ্দেশ্যে। রাস্তার ঝাঁকানির সঙ্গে সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে, ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে বাসের ভেতরে দাঁড়িয়ে আছে শহরের ব্যস্ত জীবনে আবদ্ধ তিন প্রাণী। ঘণ্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে বাসটি থেমে গেল। বাস থেকে যথাক্রমে নেমে পড়ল ধ্রুব, চারু এবং মণি। সামনে নিচু জলার মতো একটা জায়গার ওপর দিয়ে বিচিত্র ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল। সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। কোনো দিকে জনমানব নেই। মনে হবে পাখিরাও যেন সভয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে। সেই স্থানে একটা স্যাঁতস্যাঁতে ভিজে ঝাপসা আবহাওয়া বিদ্যমান। মনে হচ্ছে যেন নিচের জলা থেকে একটা ক্রূর কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে ওদের দিকে। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাঁড়ালো তিনজন। সামনে ঘন জঙ্গলের ভেতর দিয়ে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে। তিনজনেই সামনের নালার দিকে উৎসুকতার সহিত চেয়ে আছে। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করছে এবং সপ্রশ্ন দৃষ্টিতে একে অপরের মুখের দিকে চেয়ে আছে। সময় নিজের গতিতে এগিয়ে চলেছে। জনমানবহীন এই স্থানে তিন প্রাণী এখনও একে অপরের দিকে তাকিয়ে আছে। পরস্পরের মুখও আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। মশাদের ঐক্যতান আরও তীব্র হয়ে উঠেছে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবে কিনা চিন্তা করতে লাগলো তিনজন। কিন্তু তখনই দেখা গেল সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, সেখান থেকে এক অপরূপ
শ্রুতিমধুর আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করে আনছে। সে শব্দে তিনজনের প্রতীক্ষা আরও চঞ্চল হয়ে উঠল। অবশ্য সেই প্রতীক্ষা ব্যর্থ হলো না। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দেখা গেল। একটি গরুর গাড়ি জঙ্গলের ভেতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসছে। যেমন গাড়িটি তেমনই গরুগুলো। মনে হয় যেন পাতালের কোনো এক বামন দেশ থেকে গরুর গাড়ির এই সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছইয়ের ভেতরে তিনজনে কোনো রকমে প্রবেশ করল। 3 জোড়া হাত ও পা এবং 3টি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় এতেই ব্যস্ত হয়ে গেল তিনজনে। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল ঠিক সেই পথেই ফিরে চলতে শুরু করল। ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটি সুড়ঙ্গের মতো সামনে একটু একটু করে পথ উন্মোচন করে দিচ্ছে। প্রতি মুহূর্তে যেন মনে হচ্ছে কালো অন্ধকারের দেয়াল বুঝি অভেদ্য, কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে চলেছে। হাত পা ও মাথার যথাচিত সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটি অস্থিতিবোধ তাদের মধ্যে কাজ করছিল। এই মনি, একটু শোন না রে। আরে তোর পায়ের চাপে আমার ছিপটা যে ভেঙেই যাবে এবার। আরে অদ্ভুত তো, কোথায় সরবো বল? আর 1 ইঞ্চি সরলে আমি গরুর গাড়ি থেকে পড়ে যাব। তুই পড়ে যা, চলবে, কিন্তু আমার ছিপের যেন কিছু না হয়। হ্যাঁ, কি কি বললি তুই? তোর ছিপ আমার থেকে বেশি হলো? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোর ছিপ আজকে আমি ভেঙেই ফেলবো। নে বলছি। ওই ছোট্ট স্থানেই যেন এক প্রকার বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় বিশ্বযুদ্ধ নিবারণ করতে চারু বলল, আরে ভাই, তোরা থাম এবার। এইভাবে ছিপ নিয়ে যুদ্ধ করলে তো গরুর গাড়ির চাকাটাই খুলে পড়বে। এই তুই আবার এলি কেন রে? আরে তোরা জানিস না, আমি হলাম অল ইন্ডিয়া ফিশিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বুঝলি? সেটা আবার কি? আরে তোরা তো দেখছি কিছুই জানিস না। তোদের দ্বারা মাছ ধরা হবে না ভাই, ছেড়ে দে তোরা এসব। আচ্ছা, আমি শুনেছি এই তেলেনাপোতার মেয়েরা নাকি খুব মাছ ধরতে অভিজ্ঞ হয়, বুঝলি? ধ্রুব, আমি ভাবছি তোর সাথে এখানকার একটা মেয়ের বিয়ে দিয়েই দেব, বুঝলি? ভাই মনি, থেমে যা। আমরা ছিপ নিয়ে ঝগড়া না থামালে চারু ওর সব কথা শুনিয়ে আমাদের সত্যিই পাগল করে দেবে ভাই। এরপর তিনজনেই হঠাৎ চুপ হয়ে গেল। অবশ্য এই নিস্তব্ধতার পেছনে অন্য কারণও রয়েছে। যেন চারিধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গিয়েছে। পরিচিত পৃথিবী যেন দূরে কোথাও হারিয়ে গিয়েছে। বর্তমান কেবলমাত্র অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ। সময় যেখানে স্তব্ধ, স্রোতহীন। হঠাৎ উৎকট এক বাদ্য ঝঞ্ঝনায় সেই কুয়াশাময় জগৎ থেকে জেগে উঠল তিনজনে। ছইয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসাহে একটি ক্যানেস তারা বাজাচ্ছে। কৌতূহলী হয়ে ধ্রুব কারণ জিজ্ঞাসা করতে গাড়োয়ান নিতান্তই নির্বিকারভাবে উত্তর দিল, আগে ওই শালার বাঘ খেদাতে। ধ্রুব মনে মনে ভাবল, মাত্র ক্যানিস্তারা নিদানে ব্যাঘ্র বিতরণ সম্ভব? কম্পিত কণ্ঠে ধ্রুব যখন এই প্রশ্ন করতে যাবে তখনই গাড়োয়ান বলল, আগে বাঘ মানে চিতাবাঘ নয় গো বাবু। আর নিতান্ত খিদে না পাইলে এক ক্যানেস্তারা নিনাদি ওকে তফাৎ রাখবার পক্ষে বড্ড যথেষ্ট।
ধ্রুব আর চারু ভাবতে লাগলো যে মহানগরী থেকে 30 মাইল দূরে অবস্থিত এই ব্যাঘ্র সংকুল স্থানে অস্তিত্ব রক্ষা করা কি আদেও সম্ভব? গরুর গাড়িটি তখন এক বিশাল মাঠ পার করে এসেছে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ উঠে এসেছে। তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে আছে তিনজনে। কেমন একটা শিহরণ যেন সারা শরীর দিয়ে বয়ে চলেছে তাদের। তারা যেন জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছে। রাত তখন কতটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন এখানে রাত যেন কখনো ফুরোয় না, নিবিড়, অনাদি, অনন্ত। এই অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আড়কের মধ্যে যেমনটি থাকে। 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামল। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে তিনজনে একে একে নামল সেই গরুর গাড়ি থেকে। উফ, অবশেষে তাহলে আমরা তেলেনাপোতা এসেই গেলাম। হ্যাঁ ভাই, অবশেষে পৌঁছালাম। বাবা, আসার সময় রাস্তা যেন শেষই হচ্ছিল না। হ্যাঁ, তা যা বলেছিস ভাই। তবে অনেকক্ষণ থেকে কি যেন একটা গন্ধ পাচ্ছি, বুঝলি? কি বলতো? আরে ওটা অন্য কিছু না, ওই পুকুরের পানা পচা গন্ধ। মনির কথা শুনে সামনে পুকুরের দিকে তাকাতেই চোখে পড়ল বেশ বিশালায়তন একটি জীর্ণ অট্টালিকা। ভাঙা ছাদ, ধসে পড়া দেয়াল ও চক্ষুহীন কোঠরের মতো পাল্লাহীন জানালা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে সেটি। ভাই মনি, তুই আমাদের কোথায় নিয়ে এলি ভাই? সামনের এই বাড়িটা দেখে তো মনে হচ্ছে কোনো ভূতের বাড়ি। হ্যাঁ ভাই, এই ভুতুরে বাড়িতেই থাকতে হবে। কি? অসম্ভব, আমি পারবো না। আরে বাবা, কিচ্ছু হবে না, যত। আরে এটা কোনো ভুতুরে বাড়ি না, এটা আমার মাসির বাড়ি। চ ভিতর ডিম একটা। মনির অনেক বোঝানোর পর ওই ধ্বংসপ্রায় বাড়িটিতে রাত্রি যাপন করতে রাজি হলো ধ্রুব এবং চারু। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে থাকার ব্যবস্থা করে নিল তিনজনে। কিছুক্ষণ পর একটি গাড়োয়ান ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দিয়ে গেল। সেই সঙ্গে রাখল এক কলসি জল। ঘরে ঢুকেই তিনজনে বুঝতে পারল বহু যুগ পরে মানুষজাতির প্রতিনিধি হিসাবে তারা তিনজনেই সেখানে প্রথম পদার্পণ করেছে। ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে, তবে ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যেন তাতে ক্ষুধা, একটি অস্পষ্ট ভ্যাপসা গন্ধে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে জীর্ণ পলেস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে তাদের ওপর বর্ষিত হচ্ছে। ইতিমধ্যেই 2-3টি চামচিকে ঘরের অধিকার নিয়ে তিনজনের সাথে বিবাদ শুরু করেছে। মেঝের ওপর কোনো রকমে শতরঞ্চির আবরণ পড়তে না পড়তেই চারু তার ওপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি বহির্গমন শুরু করে দিয়েছে।
অন্যদিকে মণি পানপাত্রে নিজেকে নিমগ্ন করে দিয়েছে। ঘরের একটি কোণে ধ্রুব একটি চাদর নিয়ে বসে আছে। এই স্থানে যে ঘুম তার আসবে না তা ধ্রুব ভালো করেই জানে। রাত ক্রমশ বেড়েই চলেছে। ভাঙা লণ্ঠনের কাচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে গেল। যেন কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাতে এবং তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে এসেছে। দেয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে ধ্রুব ভালোই বুঝতে পারল যে তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন। ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। চারু এবং মণি দুইজনে তখন দুই কারণে অচেতন। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়ালো ধ্রুব। ভাদ্রের গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্যে টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো ধ্রুব। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ ধ্রুবকে চিন্তিত করে তুলল। তবুও কোনো দুর্বার আকর্ষণে সমস্ত কিছু বাধাকে অগ্রাহ্য করে ওপরে উঠে আসলো ধ্রুব। ছাদে গিয়ে সে দেখতে পেল অধিকাংশ জায়গাতে অলিশা ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে এ অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপূর্ব মোহময় মনে হচ্ছে তার। মনে হচ্ছে যেন এই মৃত সুষুপ্তি মগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপোর কাঠি পাশে নিয়ে যুগান্তর গাঢ় তন্দ্রায় অচেতন। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানলায় একটি আলোর ক্ষীণ রেখা চোখে পড়ল ধ্রুবর। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়ালো। ধ্রুব মনে মনে বলল, এই গভীর নিশীথ রাত্রে কে ওই বাতায়নবর্তিনী? কেনই বা তার চোখে ঘুম নেই? না, মনে হয় আমারই চোখের ভ্রম। না হলে এই মায়াপুরীতে কেই বা এত রাত্রে নিজের নিদ্রা ত্যাগ করে জেগে থাকবে? না, আমারই চোখের ভ্রম বোধহয়। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে। যেন এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার কোথায় মিলিয়ে গিয়েছে। ধ্রুব আবার সন্তর্পণে নিচে নেমে আসলো। দেখতে পেল যে তার দুই বন্ধু ইতিমধ্যেই গভীর নিদ্রায় হারিয়ে গিয়েছে। ধ্রুবও একসময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে শুয়ে পড়ল। কখন যে ঘুম ধরে গেল তা ধ্রুব নিজেও বুঝতে পারল না। ঘুম থেকে উঠে এক প্রকার অবাক হয়েই ধ্রুব ভাবল, এই রাত্রির দেশেও যে সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়, তা চিন্তা করা যায় না। ধ্রুব অবশ্য নিজের আসল উদ্দেশ্যে বিস্মৃত হয়নি। তাই সে অল্প জলখাবার করেই ষোড়শ পচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটে উপস্থিত হল। বিন্দুমাত্র সময় অপচয় না করে ধ্রুব ঘাটের একটি ধারে বসে গুড়িপানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দিল।
আরে ওই তো মনে হয় মাছ টোপ গিলেছে। এই বলেই ধ্রুব ছিপে টান দিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো মাছই উঠল না। বেলা ক্রমশ বেড়েই চলেছে, এখনও ধ্রুব একটাও মাছ ধরতে পারেনি। ওপারে ঝুঁকে পড়া একটি বাঁশের ডগা থেকে একটি মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে ধ্রুবকে যেন উপহাস করার জন্যেই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ছে এবং সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে দুর্বোধ্য ভাষায় বিদ্রূপ করছে ধ্রুবকে। অন্যদিকে একটি মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠল। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাচের মতো পাখা নেড়ে ধ্রুবর ফাতনাটার ওপর বসবার চেষ্টা করে চলেছে। থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে ধ্রুব কেমন যেন আনমনা হয়ে গিয়েছে। এরকম করেই কেটে গেল অনেকক্ষণ। হঠাৎ জলের শব্দে ধ্রুবর চমক ভাঙল। নিথর জলে ঢেউ উঠেছে। ধ্রুবর ছিপের ফাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে। সে ঘাড় ফিরিয়ে দেখতে পেল একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্ঠতা নেই। কলসিতে জল ভরেই ধ্রুবর দিকে মেয়েটি তাকালো। তার অসফল মাছ ধরা এবং অঙ্গভঙ্গি দেখে মুচকি হেসে আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নিল মেয়েটি। মেয়েটির মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে ধ্রুব ভালোই বুঝতে পারল যে মেয়েটি তার জীবনের সুদীর্ঘ নির্মম পথ ইতিমধ্যেই পার করে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। কলসিতে জল নিয়ে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলল, বসে আছেন কেন? টান দিন। সে কণ্ঠটি এমন শান্ত, মধুর ও গাম্ভীর্যপূর্ণ যে এভাবে আপনা থেকে অপরিচিতর সঙ্গে কথা বলা ধ্রুবর মোটেই অস্বাভাবিক ঠেকল না। এই আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপে টান দিতে ধ্রুব ভুলেই গিয়েছে। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলতেই সে দেখল যে বড়শিতে টোপার নেই। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে তাকাতেই ধ্রুব দেখল যে তারই অবস্থা দেখে মেয়েটি মুচকি হাসছে। আপনি হাসছেন কেন? না, আসলে মাছ দুটো গিলেছিল, আমি তো টান দিতেও বললাম। আপনি টান না দিয়ে ওইভাবে আমার দিকে চেয়ে বসেছিলেন, তাই। যামিনীর কথায় ধ্রুব হালকা অপ্রস্তুত হয়ে গেল। সে যে মেয়েটির দিকে তাকিয়েছিল আর মেয়েটি তা বুঝতেও পেরেছে, এই ব্যাপারটা একই সাথে তাকে লজ্জিত ও উদ্বিগ্ন দুটোই করে তুলেছিল। যদিও মনের কোনো এক অন্তরালে সে চেয়েছিল মেয়েটি বুঝুক যে সে তার দিকে তাকিয়েছিল। আসলে এক প্রকার ভয়ই টান দিইনি। কিসের ভয়ে? এই যে যদি কিছু না পাই আর আপনার কথা মিথ্যে হয়ে যায়। আমার কথা মিথ্যে হলে আপনার কি বা যায় আসে? আপনার কথা মিথ্যে হয়ে গেলে আমার তেলেনাপোতা যে অনাবিষ্কৃতই রয়ে যাবে, আর রইল কথা তেলেনাপোতার মাঝে
আজ না হয় কাল তা আমার কাছে ধরা দেবেই। মাছ ধরা অতটাও সহজ নয়। মাছেরা ধরা দিতে চাইলেই তো আর ধরা দেয় না। অনেক সময় টোপের লোভ দেখালেও ওরা জলেই খেলে বেড়ায়, ছোঁয়া দেয় না। তবে বুঝি আমাকেই বেশি ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ব্যর্থ। তেলেনাপোতার মাছেরা ধরা দেয় না। অযথা সময় নষ্ট করে লাভ নেই যদি আপনার কেবলমাত্র উদ্দেশ্য মাছ ধরা হয়ে থাকে। তাই নাকি? আমি তো ভেবেছিলাম মাছ ধরার আসল আনন্দ ধরা পড়াতেই। সব সময় না। অনেক সময় মাছ ধরা পড়লেও জলের ঢেউ, ফাতনার ওঠানামা, অপেক্ষার সময়টাই সবচেয়ে বড় আনন্দ। তাহলে আপনি কি আমাকে অপেক্ষা করাতে এসেছেন? যামিনী ধ্রুবর এই স্পষ্ট কথা শুনে হালকা লজ্জা পেল। হালকা ইতস্তত বোধ করে যামিনী নিম্নস্বরে বলল, কে জানে, হয়তো। তবে আপনিই তো বসে আছেন, আমি তো কিছু বলিনি। তা ঠিক, তবে আপনি যদি আবার এসে বলেন টান দিন, তাহলে হয়তো ঠোপটা এবার আর নষ্ট হবে না। সাবধান, বেশি টান দিলে সুতো ছিঁড়েও যেতে পারে। তখন আর মাছও থাকবে না, সুতোও থাকবে না। ধ্রুব একটুখানি অপ্রস্তুত হাসি চাপল। তাহলে মাপ মতো টান দিতে হবে, যেন মাছটাও থাকে আবার সুতোটাও না ছেড়ে। মাপ মতো টান দেওয়া কি এতই সহজ? অভ্যাস চাই, ধৈর্য চাই, আর শিক্ষকও চাই যে শেখাবে। শিক্ষক তো আপনাকে সামনে দাঁড়িয়ে কথা বলেই দিল। শেখানো, শেখার কতটা বাকি থাকে বলুন? মেয়েটি এবার কলসি হাতে হেঁটে যেতে লাগলো। ধ্রুব শুধু শুধু চেয়েই রইল। হঠাৎ ঘাট থেকে খানিকটা দূরে গিয়ে যামিনী ফিরে তাকিয়ে বলল, মনে রাখবেন, মাছ ধরা আর মানুষের মন ধরা দুটোই কেবল শক্তি নয়, সঠিক সময়ে সঠিক টান দেওয়ার কৌশল। কথাটা বলেই মেয়েটি ধ্রুবর দিকে তাকিয়ে এক দীপ্ত হাসি দিয়ে সেই স্থান থেকে চলে গেল। মেয়েটির সেই প্রাণোজ্জ্বল হাসিটি ঘাটের জলে ঢেউ তুলে মিলিয়ে গেল। পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হলো না তারপর। ওপারের মাছরাঙাটা ধ্রুবকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। ধ্রুবর মনে হলো যে মাছেরা বোধহয় তার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইছে না। খানিক আগের ঘটনাটি ধ্রুবর কাছে অবাস্তব বলেই মনে হলো। এই জনহীন ঘুমের দেশে সত্যিই যে এইরকম একটা মেয়ে কোথাও আছে, তা সে এখনো বিশ্বাস করতে পারছে না। একসময় হতাশ হয়ে ধ্রুব সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়ল সেই স্থান থেকে। ফিরে গিয়ে সে বুঝতে পারল যে তার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্তের ইতিহাস ইতিমধ্যেই তার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। হে কি রে ভাই, তুই তো বলেছিলিস তুই নাকি মাছ ধরাতে মহারথী অর্জন করেছিস। তা কই রে, একটাও তো মাছ দেখতে পাচ্ছি না তোর বালতিতে। ব্যাপারটা কি? হ্যাঁ, আরে মাছ ধরবে কি করে? আমাদের ধ্রুবর মন তো এখন অন্য কোথাও। মাছ ও টোপ খেয়ে এক ঘুম ঘুমিয়ে পড়ার পর ও তো ছিপে টান দেয়। ভাই ধ্রুব, আজ কেবলমাত্র তুই আমার বন্ধু বলে বেঁচে গেলি ভাই। না হলে এক্ষুনি যদি ওই মাছগুলো আমাদের অল ইন্ডিয়ান ফিশিং অ্যাসোসিয়েশনে এসে তোর নামে অভিযোগ জানাতো না,
তাহলে কিন্তু তোকে জেলে বসেই মাছ ধরতে হতো মিস্টার জেলে। এই চারু প্লিজ ভাই, এরকম বেকার জোকস আর দিস না ভাই, কোনদিন তোর জন্য আমার হার্ট অ্যাটাক এসে যাবে। ও আর ভাই ধ্রুব, দেখ ভাই, চারু কিন্তু তোকে জেলে বলছে। ধ্রুব কিছু বলতে যাবে তার আগেই চারু বলে উঠল, আরে এতে আবার বলার কি আছে শুনি? যে মাছ ধরে তাকে তো জেলেই বলে নাকি? আর আমাদের জেলে মনে হয় কোনো মাছের প্রেমে পড়েছে, বুঝলি মনি, তাই তাকে কোনো মতেই ধরতে পারছে না। এই সব কথা তোদের কে বলল? কে আবার বলবে? হ্যাঁ, জামিনী এইমাত্র নিজের চোখে দেখে এলো তোর মাছ ধরার নৈপুণ্যতা। যামিনী? তাহলে এই মায়াপুরীর ওই মায়াবিনীর নাম যামিনী, যাকে কাল রাত্রে ছাদ থেকে এবং কিছুক্ষণ আগে পুকুর পাড়ে দেখলাম। মানে এই যামিনীটা আবার কে? বলিস কি রে, যার বাড়িতে রাত্রি যাপন করলি তাকেই জানিস না? মানে তুই তো বলেছিলিস এই বাড়ি তোর এক দূর সম্পর্কের মাসির। হ্যাঁ ঠিকই তো বলেছিল মনি, যামিনী হলো মনির সেই মাসির একমাত্র মেয়ে। আচ্ছা, বুঝলাম। তা তুই আগে বলিসনি তো যে তোর মাসির এক মেয়েও আছে? কেন রে, আগে বললে বুঝি ওর জন্য কিছু নিয়ে আসতিস? আরে না না, আমি তো এমনি বললাম। আচ্ছা সে যাই হোক, শোন, যে কথাটা বলার ছিল, দুপুরের খাবারের ব্যবস্থা কিন্তু জামিনীদের ওখানেই হয়েছে, বুঝলি? গ্রামের অন্যদিকে তোরা আবার কোথাও ঘুরতে চলে যাস না যেন, সময় মতো চলে আসিস। যামিনীর বাড়ির একটি ঘরে ধ্রুব, মুনি এবং চারুর আহারের ব্যবস্থা করা হয়েছে। আয়োজন যৎসামান্য, তবে যামিনী নিজেই পরিবেশন করছে দেখে ধ্রুবর বুক ভরে উঠল এক অচেনা আবেগে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্ঠতা যে নেই তা ধ্রুব আগেই লক্ষ্য করেছে। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে তার চোখে পড়ল। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন যেন তার মুখে এক ছায়া ফেলেছে। সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সেই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। পরিবেশন করতে করতে দু চারবার তাকে অল্প চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে দেখল ধ্রুব। উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে গেল। ফিরে আসবার সময় তার মুখে বেদনার ছায়া যেন আরও গভীর হয়ে উঠেছে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্ফুটতা তার চোখে। খাওয়া শেষ করে তিন বন্ধু একটু বিশ্রাম করার জন্য যেই এক কক্ষে গিয়ে শুয়েছে, ঠিক তখনই তারা বুঝতে পারল কেউ যেন অত্যন্ত দ্বিধাভরে কয়েকবার ইতস্তত করে কিছু বলতে চাইছে। দরজার পাশে দাঁড়িয়ে যামিনী বলল, মনিদা, একটু এখানে শুনে যাও। মণি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হলো তা এতটাও নিম্নস্বরে নয় যে ধ্রুব ও চারু তা শুনতে পাবে না। মা তো কিছুই শুনছেন না। তোমাদের আসার খবর পাওয়া থেকে কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। মণি একটু বিরক্তির সুরেই বলল, ও বাবা, সে খেয়াল এখনো? নিশ্চয়ই ভাবছে নিরঞ্জন এসেছে। হ্যাঁ, কি যে আমি করব ভেবে পাচ্ছি না মনিদা। অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না। রেগে মাথা ঘুরে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানোই দায় হয়ে ওঠে। এ তো বড় মুশকিল দেখছি।
চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যারা এসেছে তাদের মধ্যে কেউ নিরঞ্জন নয়। উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা ভালো মতোই শুনতে পাচ্ছে তারা। যামিনী কাতর কণ্ঠে অনুনয় করে বলল, তুমি একবারটি চলো মনিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। কিন্তু আচ্ছা তুই যা, আমি আসছি। যামিনী সম্মতি জানিয়ে উপরে উঠে গেল। মণি ঘরে ঢুকতে নিজেই বলল, এক জ্বালা হয়েছে, বুড়ির হাত পা পড়ে গেছে, এদিকে চোখে দেখতে পায় না, তবু বুড়ি পণ করে বসে আছে যে কিছুতেই মরবে না। কি ব্যাপার মুনি? ব্যাপার আর কি, নিরঞ্জন বলে ওরা দুঃসম্পর্কের বোনপুর সাথে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ ঠিক করেছিলেন। এই বছর চারেক আগেও সে ছোকরা একবার এসে কথা দিয়ে গিয়েছিল, বিদেশ থেকে ফিরে এসে সে নাকি তার মেয়েকে বিয়ে করবে। সেই থেকেই বুড়ি এই অজগরপুরি ভেতর বসে সে আশায় দিন গুনছে। নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে বাবা, সে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাছর বান্দা, তাই তাকে ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুটে পুরনির মেয়েকে কার উদ্ধার করতে দায় পড়েছে বলতো? সে কবে দেখ গিয়ে যা বিয়ে থাকা করে দিব্যি সংসার করছে। কিন্তু সেই কথাই কে বলে কে? বললে তো বিশ্বাসও করবে না, আর যদি বিশ্বাস করেও তো অমনি দম ছিল অক্কা। মিছিমিছি কে পাপের ভাগিদার হবে বলতো? যামিনী নিরঞ্জনের কথা জানে? তা জানে না আবার। কিন্তু কি করবে, মায়ের কাছে বলার উপায় নেই। যাই, কর্মভোগ সেরে আসি। বলে সিঁড়ির দিকে পা বাড়ালো মণি। মণিকে ওপরে উঠতে দেখে ধ্রুব বলল, চল, আমিও যাব। তুই যাবি? হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না না, আপত্তি কিসের, ঠিক আছে চল। এই বলে বেশ বিমুখভাবেই মণি ধ্রুবকে পথ দেখিয়ে নিয়ে গেল। পেছন পেছন চারুও তাদের সাথে এলো। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যাওয়ার সময় ধ্রুবর মনে হলো উপরে নয়, মাটির তলার সুড়ঙ্গই বুঝি যাচ্ছে তারা। অবশেষে সেই সুড়ঙ্গস্বরূপ সিঁড়ি অতিক্রম করে তারা প্রবেশ করল মনির মাসির ঘরে। ঘরটিতে একটি মাত্র জানালা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে তাদের চোখে সবই কেমন ঝাপসা ঠেকল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল ঘরজোড়ায় একটি ফাটা তক্তপোষে ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। তক্তাপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তারা শুনতে পেল মনির মাসি যামিনীকে বলছে, সে সে নিশ্চয় এসেছে, শুধু লজ্জায় আমার সাথে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? মনিদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন অতিরিক্ত এক চাঞ্চল্য দেখা দিল। মনির মাসি উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কে? নিরঞ্জন এলি? অভাগী মাসিটাকে এতদিনে মনে পড়ল বাবা। তুই তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে, কিছুতেই যে নিশ্চিন্ত হয়ে মরতে পারছি না। এবার আর অমন করে পালাবি না তো বাবা। মনি কি যেন একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বাধা দিয়ে ধ্রুব হঠাৎ বলল, না মাসিমা, আর পালাবো না। মুখ না তুলেও মনির বিমূঢ়তা ও আরেকটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় ধ্রুব যেন ভালো মতোই অনুভব করতে পারল। কিন্তু
কোনো দিকেই তাকাবার অবসর তার নেই। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে সে তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছে। মনে হচ্ছে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে ধ্রুবর সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। সেই স্তব্ধ মুহূর্ত যেন ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে। তারপর সেই সুপ্ত কণ্ঠস্বরে মাসিমা বলল, আমি আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেত পুরি পাহারা দিয়ে দিন গুনছি। ধ্রুব লক্ষ্য করল বৃদ্ধা কথা বলতে বলতে বারবার হাঁপিয়ে যাচ্ছে। চকিতে একবার যামিনীর ওপর দৃষ্টি বুলিয়ে নিয়েই ধ্রুব বুঝতে পারল বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীর স্থির কিছু একটা গলে যাচ্ছে, ভাগ্য ও জীবনের বিরুদ্ধে। গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন মেয়ে হয় না। সুখে তাপে বুড়ো হয়ে মাথা ঠিক নেই, রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না। তবু ওর মুখে কোনো রানী। এই শ্মশানের দেশে 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরারা শুধু রাঙাই রাত্রে এখানে ওখানে ঢুকছে, এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে কি না করছে। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকানোর সাহস ধ্রুবর হলো না। নিজের চোখের জল যে আর গোপন রাখা যাবে না তা সে ভালোভাবেই বুঝতে পারল। যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। বিকেল নেমে এসেছে, আকাশে কমলা রঙের ছোঁয়া, পথের ধুলো উঠছে হাওয়ায়। তেলেনাপোতার মাঠ ঘাট সর্বত্র জুড়ে কেমন এক অদ্ভুত শূন্যতা। যামিনীদের বাড়ির দরজার সামনে একটা গরুর গাড়ি এসে দাঁড়িয়েছে। চারু, মণি এবং ধ্রুব তিনজনে একে একে তাতে উঠে বসল। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে ধ্রুবর দিকে দুটি করুণ চোখ তুলে যামিনী বলল, আপনার ছিপটা যে পড়েই রইল। থাক না, এবারে পারিনি বলে তেলেনাপোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? যামিনী মুখ ফিরিয়ে নিল না। তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি ধ্রুব অনুভব করল, যা তার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে চলেছে। গরুর গাড়িটি ধীরে ধীরে চলতে লাগলো। এক বিচিত্র নিস্তব্ধতা যেন গ্রাস করে চলেছে ধ্রুবকে। মনির মাসির কাছে ঘটে যাওয়া ওই ঘটনার পর থেকে মণি আর চারু ধ্রুবর সাথে কোনো কথা বলেনি। ধ্রুবও অবশ্য কথা বলার চেষ্টা করেনি তাদের সাথে। অবশ্য তিনজনেই নিজেদের মধ্যে স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে,
যেন কিছুক্ষণ আগে কোনো ঘটনাই ঘটেনি। মণি ও চারু নিজেদের মধ্যেই কথা বলে চলেছে। ধ্রুব কেবল শূন্য দৃষ্টিতে তাদের দিকে চেয়ে তাদের কথা শুনছে। জানিস ভাই, 100-150 বছর আগে ম্যালেরিয়ার মরক এই গ্রামটাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। সত্যি? আচ্ছা, তাই জন্যই কি এই গ্রামটা এমন হয়ে গিয়েছে? হ্যাঁ রে, তেলেনাপোতা সেই তখন থেকেই বাকি পৃথিবী থেকে একেবারে আলাদা হয়ে গিয়েছিল। দেখতেই তো পাচ্ছিস, এখনো সেই একই অবস্থা। ভাঙা ঘর, ফাঁকা মাঠ, সবেতেই যেন অতিথির সেই দুর্যোগের ছাপ রয়ে গেছে। এইসব কথা ভালো করে ধ্রুবর কানে গেল না। গাড়ির সংকীর্ণতা আর তাকে পীড়িত করছে না। চাকার একঘেয়ে কাঁদুনি আর ধ্রুবর কাছে কর্কশ লাগছে না। সে নিজের হৃৎস্পন্দনে শুধু শুধু একটি কথাই বারবার ধ্বনিত হতে শুনতে পাচ্ছে, ফিরে আসব, ফিরে আসব। রাত প্রায় 9টা বাজে। তিনজন আবার সেই মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে এসে পৌঁছেছে। কাল থেকে আবার সেই একই জীবনের মায়াজালে বদ্ধ হতে চলেছে এই 3 প্রাণী। কিন্তু তখনও ধ্রুবর মনে তেলেনাপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। ছোটোখাটো বাধা বিলম্বিত করে কটি দিন কেটে যেতেই ধ্রুব যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপোতায় ফিরে যাবার জন্য প্রস্তুত হলো, ঠিক সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতে লেপ তোষক মুড়ি দিয়ে তাকে শুতে হলো। থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা চেক করতে তা দেখালো 105 ডিগ্রি। মণি এবং চারু তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনলো। ডাক্তার এসে সব দেখে শুনে বলল, ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালে নিনি? মণি ও চারু নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে তেলেনাপোতা থেকেই বোধহয় এই ম্যালেরিয়া হয়েছে ধ্রুবর। সেই সব শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ল। ম্যালেরিয়ার কবল থেকে বেরোতে ধ্রুবর প্রায় 2-3 সপ্তাহ লেগে গেল। এত দিন অফিস ছুটি করার জন্য ওর চাকরিটাও গিয়েছে। নতুন এমপ্লয়ি নিয়োগ করেছে কোম্পানি। অবশ্য সেই নিয়ে চিন্তা নেই ধ্রুবর। নতুন চাকরি সে পেয়ে গিয়েছে। তবে নতুন অফিস ওর বর্তমান ফ্ল্যাট থেকে অনেকটাই দূরে। তাই ধ্রুব সেই নতুন অফিসের কাছে এক বাড়ি ভাড়া নিয়েছে। একই শহরে থাকা সত্ত্বেও কোনো এক অস্পষ্ট কারণে মণি আর চারুর সাথে আর কোনো যোগাযোগ নেই তার। রবিবারের বিকেলে ব্যালকানিতে বসে ধ্রুব চা খাচ্ছে। তার শরীর এখন অত্যন্ত দুর্বল। নিজের অজ্ঞাতসারেই দেহ ও মনের অনেক কিছুই ধোয়া মোছা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি তার কাছে ঝাপসা একটি স্বপ্নরূপ বলে মনে হচ্ছে। যেন তেলেনাপোতা বলে কোথাও কিছু অস্তিত্বই রাখে না। গভীর কঠিন যার মুখ আর দৃষ্টি, যার সুদূর ও করুণ। ধূসরপুরীর ছায়ার মতো সেই মেয়েটি ধ্রুবর কাছে এখন কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। একবার ক্ষণিকের জন্যে আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে গিয়েছে। আপনারা এতক্ষণ শুনছিলেন তেলেনাপোতা আবিষ্কার। গল্পটিকে অডিও স্টোরিতে রূপান্তর করেছেন অনয় পান্ডা।
গল্প পাঠে ছিল সায়ন এবং বিভিন্ন চরিত্রে নিবেদিতা, সুব্রত, শ্রীরূপা, স্বর্ণদীপ, সৌমিক এবং স্বতন্ত্র। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। একটি ছোট্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আপনিও হয়ে যেতে পারেন রহস্যিক পরিবারের সদস্য এবং আপনার প্রিয় চ্যানেলকে সহায়তা করতে পারেন একটি শেয়ার করে। অবশেষে বলবো, বাংলা পড়ুন, বাংলা শুনুন এবং অবশ্যই বাংলায় কথা বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রহস্যিক।